দর্শক, ইনকিলাব মঞ্চের নেতাদের পুলিশের সঙ্গে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে প্রচুর আহত হয়ে হাসপাতালে যাওয়ার পরে শাহবাগ অবরোধের যে ঘটনা, সেখান থেকে আবারও নতুন করে সন্ধ্যার পরে সংঘর্ষ জন্ম নেয় এবং অবরোধের জন্য শাহবাগে অবস্থান নেয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পুলিশ শক্তি প্রয়োগ করে সাউন্ড গ্রেনেড মেরে, টিয়ার সেল মেরে, অনেকটা লাঠিপিটা করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। তার মানে ব্যাপারটাতে বোঝা যাচ্ছে যে সরকার মোটামুটি এই ব্যাপারটা শক্তভাবে দমন করার চেষ্টা করছে। এই খবরগুলো নিশ্চিত করছে দৈনিক প্রথম আলো সহ বেশিরভাগ গণমাধ্যম। এই খবরটা যখন তারা নিশ্চিত করছে তখন বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়তে আমরা দেখছি, যার মধ্যে বেশ সাম্প্রতিক সময়ে পরিচিত মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চা বিক্রেতা হিসেবে পরিচিতি পাওয়া মহিউদ্দিন রনি, যিনি পরবর্তীতে এমপি নির্বাচনও করতে চাইলেন, তার আগে ডাকসু নির্বাচন করতে চাইলেন, সেই রনিকে পুলিশ বেধড়ক পিটিয়েছে, সেরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই সামগ্রিক ঘটনা নিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের কোনো গুলি ছোড়ার ঘটনা অস্বীকার করা হয়েছে। যদিও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের সদস্য সচিব জাবের, আবদুল্লাহ আল জাবের, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই খবরগুলোর সাথে যেটা নতুন করে যুক্ত হয়েছে সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চ জাবের নিজেই একটা ফেসবুক লাইভ করেছেন সঙ্গে আরও 3 জনকে নিয়ে। ডাকসু নেত্রী জুমা, রাকসু নেতা সালাউদ্দিন আম্মার সহ আরেকজনকে নিয়ে ফেসবুক লাইভ করেছেন। সেখানে তার মতো করে ইনকিলাব মঞ্চের অবস্থান বর্ণনা করেছেন এবং তার কথাই এক প্রকার এটা বোঝাই গেছে যে এই পুলিশকে তিনি আওয়ামী লীগ হিসেবে ট্রিট করছেন এবং তিনি এই সামগ্রিক আজকের পরিস্থিতির পরে তাদের কর্মসূচি স্থগিত করে দিচ্ছেন। এক প্রকার সরকারের চাপে, সরকার যখন অ্যাগ্রেসিভ হয়েছে তখন ইনকিলাব মঞ্চ তাদের কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য হলো কিনা সেই প্রশ্ন এখন উঠবে। চলুন একটু আলোচনা করে দেখি কোন কোন প্রেক্ষাপটে কি কি অবস্থা তৈরি হলো, ফেসবুক লাইভে তারা কি বললেন, প্রথম আলো কি বলছে, প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার পেজ থেকে কি বলা হলো এবং সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যেখানে নির্বাচনের প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে। থাকবেন পলিটিক্স টিভির। ছিলাম ইনকিলাব মঞ্চের সঙ্গে আবারও সংঘর্ষ শাহবাগে হয়েছে রাতে এবং সেই সংঘর্ষের পরে শাহবাগ নিস্তব্ধ নগরীতে পরিণত হয়েছে। আপনাদেরকে প্রথমে প্রথম আলোর শিরোনামটা দেখাই। প্রথম আলোর শিরোনামে প্রথম আলো বলছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ এবং সংঘর্ষ শেষে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি একটি ছবিতেই পরিষ্কার হওয়া যায়। এই ছবিটা দেখে নিন। যে শাহবাগ সন্ধ্যার পরে রাতে মানে হাজারো লক্ষ মানুষে মুখরিত থাকে, সেই শাহবাগ ধুধু শ্মশান মরুভূমিতে পরিণত হয়েছে, যেন জনমানবহীন একটা জায়গায় পরিণত হয়েছে। প্রথম আলো বলছে যে সন্ধ্যা 7:30টার পরে 7:35 দিকে দ্বিতীয় দফার এই সংঘর্ষ শুরু হয় এবং তারা 8:30 যখন প্রতিবেদন লেখে তখনও এটা চলছিল। সন্ধ্যা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন ইনকিলাব মঞ্চের নেতারা। এরপরে দেখা যায় যে সন্ধ্যা 7:30টার দিকে বাডেম হাসপাতালের পাশ থেকে পুলিশের একটা দল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ের দিকে যাচ্ছিল। তাদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে ধাওয়া দেয়। বিক্ষোভকারীরা যখন পুলিশকে ধাওয়া দেয় তখন পুলিশ এগ্রেসিভ হতে বাধ্য হয়। ইন্টারকন্টিনেন্টালের দিকে পুলিশের অন্য সদস্যরা এসে সাউন্ড গ্রেনেড, কাঁদানি গ্যাস ছোড়ে নানা রকমের বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয় এবং সেই ঘটনাতেই আমরা দেখেছি ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং তার অপোজিটে সাকুরা বার, ওই জায়গাতেই সম্ভবত জায়গাটা যেখানে মহিউদ্দিন রনিকে
পুলিশের এক দল এসে মহিউদ্দিন রনি পুলিশের উপরে চড়াও হলে তাকে একেবারে পেটানোর সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখেছি এবং তাকে মাটিতে ফেলেও পেটাতে দেখেছি। একটু ভিডিওর কিছু অংশ দেখে আসলেই বুঝতে পারবেন যে পুলিশকে কিভাবে মানে নাজেহাল করা হয়েছিল, যার প্রেক্ষিতে পুলিশ এই ধরনের অ্যাকশানে চলে গেলেন। কেন মারতেছেন আপনারা? মহিউদ্দিন রনি কিন্তু এই মুহূর্তে এইরকম ঘটনা যখন ঘটছে, এরকম ঘটনার দৃশ্য যখন আমরা দেখছি, তখনই অভিযোগ করা হচ্ছে এই পুলিশ শেখ হাসিনার পুলিশ। অন্যদিকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে গুলির ঘটনা, গুলি করা হয়েছে সহ বিভিন্ন কিছু হচ্ছে এবং সারাদিনের যে খবর, সেই খবর বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখে নিন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, বাংলাদেশ ক্রাইসিস, সাউন্ড গ্রেনেডস অ্যান্ড টিয়ার গ্যাস ইউজড অন প্রোটেস্টার নেয়ার ইউনুস রেসিডেন্স। আন্তর্জাতিক বহু গণমাধ্যমে এই খবরগুলো আসছে। এই খবরগুলো যখন আসছে তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রধান উপদেষ্টার প্রেস থেকে একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা এই ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার যে দাবি করা হচ্ছে, জাবেরের পক্ষে যে দাবি করা হচ্ছে জাবের গুলিবিদ্ধ হয়েছেন পায়ে, সেটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অস্বীকার করা হচ্ছে। তাদের পোস্টটা দেখে নিন। সেখানে তারা শুরু করেছে এভাবে যে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ করা হয়। মানে তাদের মূল ভাষ্য হচ্ছে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার কারণে উচ্ছৃঙ্খল জনতাকে পুলিশ দমন করে, জল কামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি এবং সরকার ঢাকা মেডিকেল কলেজের তরফ দিয়ে বলছে যে ডাক্তাররা নিশ্চিত করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। গুলির যারা আহত হয়েছে তাদের যে শরীরে গুলির অস্তিত্ব, সেই গুলির অস্তিত্ব পাওয়া যায়নি এবং সরকার এখানে নির্বাচনের কথা বলছে যে 18 কোটি মানুষ যখন অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায়, একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাংবাদিক পর্যবেক্ষকরা ইতিমধ্যে বাংলাদেশে উপস্থিত, সরকার দেশের সকল নাগরিকদের প্রতি উৎসবমুখর এবং শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানাচ্ছে। এরকম ব্যাপার আমরা দেখছি। অর্থাৎ সরকার থেকে পরিষ্কারভাবে অস্বীকার করা হচ্ছে যে কোনো ধরনের কোনো গুলি পুলিশ ছোড়েনি। ডিএমপির পক্ষ থেকেও দাবি করা হয়েছে কোনো গুলি, কোনো আগ্নেয়াস্ত্র পুলিশ ব্যবহার করেনি, বরং পুলিশের বহু সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে এবং ডিসি মাসুদ, রমনা জোনের যিনি ডিসি, তিনি আহত হয়েছেন। আরেকটা খবর ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে যে যমুনার সামনে 3 জন মারা গেছেন, এরকম তথ্য, এরকম গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকে। সেই ব্যাপারে সময় টেলিভিশন নিশ্চিত করছে যমুনার সামনে 3 আন্দোলনকারী নিহতের দাবি মিথ্যা। প্রেস উইং, সিএ প্রেস উইং ফ্যাক্টস, অর্থাৎ ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেছে যে এটা গুজব, এটা মিথ্যা। আবার ঢাকায় এই যে ঘটনা ঘটছে, সেই ঢাকার ঘটনা চলে গেছে চট্টগ্রামে। একটি গণমাধ্যম কালের কণ্ঠ তারা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ। তার মানে চট্টগ্রামেও ব্যাপারটা বিস্তৃত হচ্ছে। এই চট্টগ্রামেও যখন ব্যাপারটা বিস্তৃত হচ্ছে, তখন আমরা দেখেছি যে আবদুল্লাহ আল জাবের, সালাউদ্দিন আম্মার জুমা তাদেরকে সাথে নিয়ে একটা ফেসবুক লাইভ করেছেন। প্রায় 18 মিনিটের ফেসবুক লাইভে অনেক কথা বলার চেষ্টা করেছেন এবং তার কথার মধ্যে ইন্টারেস্টিং কিছু বিষয় উঠে এসেছে। তাদের ফেসবুক লাইভের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন, যে 4 জন তারা উপস্থিত ছিলেন। সেখানে এই পুলিশকে তিনি পুলিশ লীগ বলছেন, অর্থাৎ এটা আওয়ামী লীগের পুলিশ, এটা বলছেন। উপদেষ্টাদের একটা অংশ হাদিকে হত্যা করেছে, এই অভিযোগ এই ফেসবুক লাইভ থেকে করা হয়েছে। বলা হয়েছে যে উপদেষ্টাদের মধ্যেই একটা অংশ হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই ভয়াবহ অভিযোগ সরকারের দিকে ছুড়ে দেয়া উচিত হলো কিনা, সেই প্রশ্ন হয়তো উঠবে। তিনি বলছেন যে পুলিশ লীগ এখন যমুনা পাহারা দিচ্ছে এবং সেই যমুনাতে প্রফেসর ইউনুসও নিরাপদ নয়। আমাদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, ঠিক সেইভাবে এই পুলিশ লীগ প্রফেসর ইউনুসকেও আক্রমণ করতে পারে, এটা বলেছেন যে পুলিশ তাদের নেমপ্লেট খুলে ফেলেছে, নেমপ্লেট খুলে আমাদের উপরে আক্রমণ করেছে যেন আমরা তাদের নাম দেখতে না পাই।
তিনি বলছেন যে অবশ্যই 12 তারিখে নির্বাচনের প্রসঙ্গটা তিনি 2-3 বার বলেছেন। তিনি বলেছেন যে অবশ্যই 12 তারিখে নির্বাচন হতে হবে, অর্থাৎ তাদের এই আন্দোলনটাকে নির্বাচন বানচালের একটা চেষ্টা যখন বলা হচ্ছে বিভিন্ন দিক থেকে, তখন তিনি বলছেন 12 তারিখে নির্বাচন হতে হবে। নির্বাচন বানচালের জন্য আমাদের উপরে হামলা করা হয়েছে, উল্টা এই অভিযোগ তিনি করেছেন। বলেছেন যে নির্বাচন বানচালের জন্য একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করেছে। মূলত আজকের আক্রমণের উদ্দেশ্যই ছিল নির্বাচন বানচাল করা। যখন ইনকিলাব মঞ্চের ওপরে অভিযোগ যাচ্ছে যে নির্বাচন বানচালের চেষ্টার জন্য এই কাজ তারা করছে, তখন তিনি উল্টা অভিযোগ করেছেন যে আমাদের উপরে হামলার মূল কারণ হচ্ছে নির্বাচন বানচাল করা। তার মানে ঘুরে ফিরে নির্বাচন বানচালের প্রসঙ্গটা সামনে আসছে এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতেও নির্বাচনের প্রসঙ্গটা উঠে এসেছে। যখন নির্বাচন বানচালের কথা এবং পুলিশকে পুলিশ লীগ বলা হচ্ছে, তখন আমরা ফেসবুকে অন্যদিকে দেখছি যে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পুলিশ সদস্যের ছবি সহ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এই সদস্য এরা আক্রমণ করেছে এবং 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে পুলিশকে যেভাবে মেরে ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই ছবি আবার পোস্ট করা হচ্ছে। পোস্ট করে এরকম বলা হচ্ছে যে এদের পরিণতি এটাই হওয়া উচিত কিংবা এটাই হবে। তার মানে পুলিশকে আবারও হুমকি দেয়া হচ্ছে ফেসবুকে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে, এটা কারা করছে এই ব্যাপারেও সরকারের বোধহয় দৃষ্টি দেওয়া উচিত। তিনি বারবার বলেছেন যে যমুনাতে প্রফেসর ইউনূস সেফ না, হাসিনার পুলিশ ফিরে এসেছে, এটা তিনি বলছেন। অনেকবার তিনি হাসিনার পুলিশ বলেছেন, অর্থাৎ যে পুলিশ প্রফেসর ইউনূসের আমলে কাজ করছেন সেই পুলিশও হাসিনার পুলিশ, এই কথা তিনি বলছেন। সরকার যখন তার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে যে 8 তারিখের রবিবার তারা জাতিসংঘে চিঠি দেবে, হাদি হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে জাতিসংঘকে চিঠি দেবে, সেই ব্যাপারটা জাবের মেনে নিয়েছেন, অর্থাৎ ইনকিলাব মঞ্চ মেনে নিয়ে বলছেন 8 তারিখে অবশ্যই চিঠি দিতে হবে জাতিসংঘে। কিভাবে তারা তদন্ত করবে সেটার গাইডলাইনও দিয়ে দিতে হবে সরকারকে, অর্থাৎ তিনি কিছু আবার পয়েন্টও বলে দিয়েছেন যে জাতিসংঘকে বলে দিতে হবে এভাবে তদন্ত করতে হবে। তার মানে সেই গাইডলাইনের মাধ্যমে এরকমও কথা আসতে পারে যে জাতিসংঘকে এক ধরনের নির্দেশিকা দিয়ে দেয়া যে এই পথে এইভাবে তদন্ত করতে হবে এবং তদন্ত করে এই রেজাল্ট বের করতে হবে। সেটা যদি মিনিং বের করে কেউ, তাহলে কিন্তু তাকে দোষারোপ করা যাবে না। এবং তিনি বলেছেন, শর্ত হিসেবে বলেছেন যে চিঠি জাতিসংঘে দেয়া হবে সেই চিঠি আমাদেরকে আগে দেখাতে হবে। তিনি অভিযোগ করেছেন, যখন প্রধান উপদেষ্টার পেজ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে যে কোনো ধরনের কোনো গুলির ঘটনা ঘটেনি, তখন তিনি অভিযোগ করছেন আমাদের গুলি করেছেন আজকে, কালকে আমাদের মেরে ফেলবেন হয়তো। তিনি বলছেন যে এই আক্রমণে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে উল্লাস করা হচ্ছে, তাদের ভোটে হারাতে হবে। অর্থাৎ 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচন অবশ্যই হতে হবে এবং আমাদের উপরে আক্রমণের কারণে যে সকল দল, যে রাজনৈতিক দল, মূলত বিএনপির দিকেই টার্গেট করে এই কথা বলা হয়েছে, যারা উল্লাস করছে তাদেরকে 12 তারিখের ভোটে হারাতে হবে, তাদের বিপক্ষে ভোট দিতে হবে। আমাদের এই আন্দোলনের পক্ষে যারা আছে তাদেরকে ভোট দিতে হবে, সেই কথা তিনি বলেছেন। এবং তিনি তাদের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা শান্ত থাকুন রবিবার পর্যন্ত। রবিবার যেহেতু সরকার সময় নিয়েছে, আমরা রবিবার পর্যন্ত দেখতে চাই। অর্থাৎ এই যে আন্দোলন, এই আন্দোলনের জবনিকাপাত তিনি টানলেন, এই আন্দোলন শেষ হয়ে গেল। এক ধরনের বলা যায় যে শেষ করতে বাধ্য হলেন কিনা সেই প্রশ্ন উঠবে যখন পুলিশের উপরে অভিযোগ করছেন, সরকারের উপরে অভিযোগ করছেন, তখন পুলিশের অতি আক্রমণাত্মক যে মনোভাব, সেই মনোভাবের প্রেক্ষিতেই ইনকিলাব মঞ্চ বাধ্য হলেন কিনা, হলো কিনা এই আন্দোলন থামিয়ে দিতে কিংবা স্থগিত করতে, আপাতত সবাইকে চুপ থাকতে বলা হয়েছে, সেটা বলা হলো কিনা সেই প্রশ্নটা হয়তো আসবে। তিনি অভিযোগ করেছেন যে সালাউদ্দিন আম্মার, তার পাশে যিনি বসেছিলেন, তার মাথা লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছিল, অর্থাৎ সাউন্ড গ্রেনেড, যেটা গ্রেনেড তো আর পুলিশের হাতে থাকবে না, সাউন্ড গ্রেনেড। সালাউদ্দিন আম্মারের মাথা বরাবর টার্গেট করে সাউন্ড গ্রেনেড মারা হয়েছিল, এই অভিযোগ তিনি করেছেন। আম্মারের ভাগ্য ভালো যে সেটা জায়গা মতো লাগেনি।
তার ঠোঁট কেটেছে, ঠোঁটের নিচে সেলাই দিতে হয়েছে, তার হাত ভেঙেছে, আঙুল ভেঙেছে, এই অভিযোগগুলো করেছেন। এবং সালাউদ্দিন আম্মারের যে বাম হাতে ব্যান্ডেজ, আঙুলে ব্যান্ডেজ, ঠোঁটের নিচে ব্যান্ডেজ, এগুলোও দেখা গেছে। এবং জাবেরের পায়ে 2 জায়গায় ব্যান্ডেজ, এই ব্যাপারগুলোও দেখা গিয়েছে। তিনি সবথেকে ভয়াবহ যে কথাটা বলেছেন, এই কথাটা বলে তিনি ঠিক করলেন কি না সেটা তিনিই ভালো বুঝবেন। সেটা হচ্ছে যে আমাদের এক ভাই হাদি চলে গেছেন, আরও কোনো ভাইকে যদি আমরা হারাই, মানে তিনি এরকম আশঙ্কা করছেন যে আরও কাউকে হারাতে হতে পারে। তিনি বলছেন তবুও নির্বাচন হবে। অর্থাৎ আমরা যদি আরও কোনো ভাইকে হারাই তবুও নির্বাচন হতে হবে। আশা করি পরবর্তী সরকার এসে এই ব্যাপারে পদক্ষেপ নেবে, তা না হলে তাদের জীবন আমরা জাহান্নাম করে দেব। অর্থাৎ এই আন্দোলনের ব্যাপারটা যে পরবর্তী সরকার পর্যন্ত চলে গেল আজকে এই ফেসবুক লাইভে, সেটাই প্রমাণিত হয় যে এই সরকারের আমলে আর এই দাবি পূরণ হবে না, যেহেতু পরবর্তী সরকারের উপরে তিনি ছাড়ছেন। এবং পরবর্তী সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দিতে হবে। যদিও তিনি সরাসরি এই লাইভে একটা নির্দিষ্ট পক্ষের, কোনো দল না বলে একটা নির্দিষ্ট পক্ষের পক্ষে মানুষকে ভোট দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এবং সেই পক্ষটা কারা সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি, তার কথাতে আমরা বুঝেছি। এদিকে জাবেরের একটা ফেসবুক পোস্ট খুবই আলোচিত হয়েছে। সেই ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং এই পুরো ব্যাপারটাতে তিনি আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছেন, আওয়ামী লীগের দোষ খুঁজে পাচ্ছেন। এবং আওয়ামী লীগ পুলিশ লীগ হয়ে ফিরে এসেছে এই অভিযোগটা বলছেন। এবং আওয়ামী লীগ ফিরে এসেছে, তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, এই অভিযোগটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন। এবং সর্বশেষ যে ছবিটা দেখিয়েই আপনাদেরকে শেষ করতে চাই সেটা হচ্ছে যে তাদের লাইভটা যখন শেষ হয় তখন তাদের যে বিমর্ষ চেহারা, কতটা শারীরিকভাবে ক্লান্তি গিয়েছে তাদের উপর দিয়ে, কতটা ধকল গেছে, সেটা খুব পরিষ্কার হয়ে যায়। এই ছবিটা, শেষ ছবিটা আপনারা দেখে নিন, যেখানে সালাউদ্দিন আম্মার, জাবের, জুমা সহ পাশে আরেকজন, তার নামটা আমি ভুলে গেছি, এই 4 জনের যে চাহনি, তার 4 জনের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন বলে দেয় যে তাদের উপরে গত রাত থেকে আজকে রাত পর্যন্ত প্রচণ্ড ধকল গেছে। এবং এই ধকলটা তারা নিতে পারছেন না বলে আন্দোলনটা আপাতত স্থগিত করলেন। তবে আমরাও চাই ওসমান হাদির যে হত্যাকাণ্ড তার সুষ্ঠু বিচার হোক, বিচারে যারা দোষী তাদের যেন শাস্তির আওতায় আনা হয়, যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বাংলাদেশে আর না ঘটে। আর নির্বাচনের প্রসঙ্গ বারবার আসছে, তাদের কথাতেও উঠে আসছে। আমরা প্রত্যাশা করব যে নির্বাচন বানচালের চেষ্টা কোনো পক্ষই করবেন না, এবং করে এটা বোঝাবেন না যে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে নির্বাচনে পরাজয়টা নিশ্চিত জেনেই। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।